একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, আর সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আজ আমাদের সঙ্গে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার, এবং আছেন বেসিসের সাবেক সভাপতি ও বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আলাপে যাব। তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন আমরা দেখতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কি ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এবার বাংলাদেশ সেনাবাহিনীকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত ছড়ানো হচ্ছে গুজব। কখনো দাবি করা হয়েছে সেনাপ্রধানের নির্দেশে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নাকি গ্রেপ্তার হয়েছেন, কোনোটাতে দাবি করা হয়েছে সেনাপ্রধান নিজেই গ্রেপ্তার হয়েছেন। এই সমস্ত মিথ্যা তথ্যগুলোকে বিশ্বাসযোগ্য করতে এআই দিয়ে ছবি বানানো হচ্ছে, এবং সেগুলো আবার ইউটিউব থাম্বনেল হিসেবে ব্যবহার করে সবার নজরে আনার চেষ্টা চলছে। দর্শক, চলুন শুরুতেই বিভ্রান্তিকর কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক দেখে নিই। টিকটক এবং ইউটিউবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি বলেছেন, একজন সেনাও গ্রেফতার হলে যমুনা ভেঙে দেব। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। সেনাপ্রধান এমন কোনো মন্তব্য করেননি। মূলত আরপি স্টেশন নামের একটি ইউটিউব চ্যানেলে টক শোর ভিডিওতে অপ্রাসঙ্গিকভাবে সেনাপ্রধানের ছবি যুক্ত করে ইউটিউব থাম্বনেল বানিয়ে এই মিথ্যাচার করা হচ্ছে। এর ঠিক পরপরই সেনাপ্রধানকে নিয়ে ছড়িয়ে পড়ে আরেকটি গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর ক্যাপশনে এবং থাম্বনেইলে দাবি করা হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আটক করা হয়েছে। যথারীতি ফ্যাক্ট চেক করে ধরা পড়ল দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন বিষয়ের বেশ কিছু ভিডিওর অংশ জুড়ে দিয়ে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় চিফ প্রসিকিউটরের গ্রেফতারের একটা ফেক ছবি বানিয়ে এই অপতথ্য ছড়ানো হচ্ছে। এরপরের গুজব তো আরও ভয়াবহ। ফেসবুক তোলপাড় করলো একটি ভিডিও যেখানে দাবি করা হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি গ্রেফতার হয়েছেন এবং তাকে সেনা ক্যাম্পের অস্থায়ী কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই দাবিটি যে মিথ্যা সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। অনুসন্ধানে জানা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি বহরের একটি ভিডিওকে এই মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। ওদিকে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবকে নিয়েও ছড়িয়েছে গুজব। বিটিভি এবং যমুনা টেলিভিশনের মোট দুটো ফটোকার্ড নকল করা হয়েছে। একটাতে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা নাকি বলছেন ৫ বছর সময় পেলে দেশকে জাপান বানিয়ে দিতাম। আরেকটিতে তার প্রেস সচিব নাকি বলেছেন ৫ বছর সময় পেলে দেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলত ডক্টর ইউনূস। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দুটো ফটোকার্ডের তথ্যই মিথ্যা। এগুলো তৈরি করা হয়েছে ডিজিটাল কারসাজি করে। এসবের মাঝে ফেসবুকে আবার দৈনিক কালবেলা পত্রিকার লোগো সংবলিত একটি ফটোকার্ড ভাইরাল হলো। সেখানে দাবি করা হয়েছে নোয়াখালী বিভাগ ঘোষণা কুমিল্লাকে ঢাকার সাথে সংযুক্ত করা হয়েছে। তবে যাচাই করে দেখা গেল কালবেলা এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ফটোকার্ড নকল করে এই ভুয়া দাবিটি করা হয়েছে। দর্শক, খেয়াল করেছেন নিশ্চয়ই, বেশিরভাগ গুজব আর অপতথ্যগুলো ছড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে টার্গেট করে। বরাবরের মতন প্রধান উপদেষ্টার বক্তব্যকে বিকৃত করে নকল ফটোকার্ডের মাধ্যমে বিভিন্ন পেজ থেকে আপলোড করা হচ্ছে। মিথ্যা আর উস্কানিমূলক ক্যাপশনের সাথে মিলিয়ে এআই দিয়ে বানানো হচ্ছে ছবি, এবং ইউটিউব থাম্বনেইলে সেগুলো ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং মূলধারার গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। একটা ধারণা মোটামুটিভাবে আমরা পেয়ে গেলাম এবং বুঝতে পারলাম আসলে গুজবের এখন মূল টার্গেটে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ যে পরিমাণ গুজব আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমরা ছড়াতে দেখেছি এবং ফ্যাক্ট চেকগুলো হতে দেখেছি, তাতে রীতিমতোই শঙ্কায় যাচ্ছে। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার, এবং আছেন বেসিসের সাবেক সভাপতি এবং বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং জনাব ফাহিম মাসরুর, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। চলমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে নানামুখী গুজব আমরা হতে দেখছি, এবং আমরা দেখেছি ফটোকার্ডগুলো নকল করা হচ্ছে, ব্যক্তি পর্যায়ে থেকেও আক্রমণের শিকার করা হচ্ছে, বিভিন্ন গুজব ছড়িয়ে সেনাবাহিনীকে টার্গেট করা কেন হলো আসলে আপনার মনে হয়? ধন্যবাদ। দেখেন, সেনাবাহিনীকে তো আসলে সোশ্যাল মিডিয়ায় টার্গেট যে খুব রিসেন্টলি করা হচ্ছে তা না। আমরা
গত এক বছর ধরেই ইভেন অগাস্টের 24শে অগাস্টের পর থেকে কিন্তু দেখছি বিভিন্নভাবেই সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে। প্রথমে তো আসলে আমরা দেখেছি যে রাজনৈতিক উদ্দেশ্যেই করা হতো, হয়তো একটা বিভেদ তৈরি করার জন্য এটা বেশি করা হয়েছিল। এখন যেহেতু গত কয়েকদিন বেশ কিছু ঘটনা, জাতীয় ঘটনা নিয়ে এক ধরনের উত্তেজনা আছে, তো সেই ধরনের একটা সিচুয়েশনে হয়তো অনেকেই অনেক ধরনের উদ্দেশ্যে, কেউ হয়তো অস্থিতিশীল সৃষ্টি করার উদ্দেশ্যে, আবার কেউ কেউ যেমন খুব মানে চিপ উদ্দেশ্য, যেরকম বিভিন্ন কমার্শিয়াল ভিউ পাওয়ার জন্য এই টাইপের অনেক ধরনের ভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়। তো আসলে যেভাবে যে উদ্দেশ্যেই করুক না কেন, এই জিনিসগুলো আসলে অত্যন্ত মানে উদ্বেগজনক। বাট আমার কাছে মনে হয় যে এটার আসলে সলিউশন খুব ইজি সলিউশন নেই, কেননা এর বেশিরভাগই আসলে আমরা জানি যে দেশের বাইরে থেকেই আসলে এগুলিকে বেশি ছড়ানো হয়, এবং এগুলি এখন বেশিরভাগই আসলে ফেক আইডি ব্যবহার করে ছড়ানো হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় জনসচেতনতা বাড়ানোটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার। ফ্যাক্ট চেকিং আপনারা বা অনেকেই করছেন, বাট আমাদের মনে হয় জনগণকেও আসলে আস্তে আস্তে সচেতন হতে হবে। যেমন যেই নিউজগুলো আপনি দেখলেন সেগুলি বেশিরভাগই কিন্তু আসলে বোঝা খুব ইজি যে এগুলো আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে। তো আমার মনে হয় যে আমাদের সবাই মিলেই এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করাটা জরুরি এই পর্যায়ে। একদম। সেক্ষেত্রে অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার, মানে আমরা যখন বলছি অপতথ্যগুলো নানামুখী নানা ফরম্যাটে ছড়ানো হচ্ছে, এবং পুরনো ভিডিও যেটা হয়তো আমি আপনি অনেক আগে দেখেছি, বছর দুয়েক আগে, সেটাকে আবার কালারটাকে বদলে দিয়ে একটু মিরর ইমেজ করে দিয়ে উস্কানিমূলক ক্যাপশন দিয়ে কিছুটা এআই ব্যবহার করে তারপর আবার রিপ্রেজেন্ট করা হচ্ছে। প্রান্তিক অঞ্চলে মানুষ তো এটা বুঝবে না। সেই জায়গা থেকে কোন উদ্দেশ্যে কাজটা হচ্ছে আপনি অন্তত কি মনে করেন একটু বলবেন, এবং প্রচলিত যে আইনি কাঠামো সেটা দিয়েই আসলে এটা বন্ধ করা যায় কিনা, পথগুলো কমানো যায় কিনা? আসলে ফেক বা গুজব নিউজ এই মাত্রায় ছড়াচ্ছে যে আসলে এটাকে বুদবুদ আকারে দেখলেই ভালো হবে। জি, যে বুদ্ধির পেছনে তো আসলে গভর্নমেন্ট বা রাষ্ট্রের মেকানিজম চলতে পারে না। এটা আপনি দিন যাবে আর নির্বাচন যতই ঘনিয়ে আসবে, সম্ভাব্য যে সময়টি নির্ধারণ করা হয়েছে, এগুলো আরো বাড়বে। আর বিশেষ করে স্পর্শকাতর জায়গা হচ্ছে ক্যান্টনমেন্ট, আমাদের প্রতিরক্ষা বাহিনী একটা ক্যান্টনমেন্ট। এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তো সেন্সিটিভ ইস্যুগুলোতে মানুষের হয়তো একটু অনুভূতিটাও এরকম এরকম থাকে। কিছু মানুষের উদ্দেশ্য থাকে, যেমনটা আমার আরেকজন সহবক্তা বলছিলেন যে এটা কিছু মানুষের উদ্দেশ্য থাকে, তারা উদ্দেশ্যমূলক ভাবেই হয়তো বিভ্রান্তিটা ছড়ায়। সেক্ষেত্রে ফটোকার্ড আগেরও হতে পারে, নতুন করে তৈরি করা হতে পারে, আবার পুরাতন অনেক জিনিস ঘষা মাজা হতে পারে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে গুজব, ফেক নিউজ এমন ভাবে করানো। এটা হতে পারে যে গভর্নমেন্টকে বেকায়দায় ফেলানোর একটা ইয়ে হতে পারে, আরেকটা হতে পারে যে প্রতিরক্ষার মতো একটা সেন্সিটিভ ইস্যুকে ভালনারেবল হিসেবে দেখানোর চেষ্টা, যেটাকে অন্তর্ঘাতমূলক কাজ বলা যেতে পারে। এইটা আসলে উদ্দেশ্যটা অসৎ লোক বা যারা চক্রান্তকারী তাদের নানামুখী উদ্দেশ্য থাকে। আর এগুলো কিন্তু আজকে নতুন না, তবে এটা সাম্প্রতিক সময় আমরা এগুলো একটু বেশি লক্ষ্য করছি আর ফেক নিউজ বেশি খেয়াল করছি আর কি। এবং আমরা তো এখন অনুমানও করতে পারি, ধরুন যারা ফাইভ মাসুর ঠিক এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেটে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং এখানে আসলে 19টা ইউনিট কাজ করছে, আপনি নিশ্চিত থাকুন এটাকে নিয়েও আসলে গুজব ছড়াবে। অর্থাৎ যাই ঘটছে সেটাকে একটা গুজবের ফরম্যাট দাঁড় করানো হচ্ছে। প্রথম কথা হচ্ছে এই জাতীয় বিষয়গুলো যারা করছেন তারা তো একটা বড় ধরনের উদ্দেশ্য নিয়ে করছেন, সেটা হতে পারে কমার্শিয়াল এবং হতে পারে নানা কিছু। আমি মূলত আপনার কাছ থেকে জানতে চাই, ক্রস বর্ডার যারা এই কাজগুলো করছে দেশের বাইরে বসে, তাদের ক্ষেত্রে সমাধানটা কি হতে পারে? একটা তো হতে পারে আইনি প্রক্রিয়া, নেগোসিয়েশন করার তো একটা জায়গা থাকে টেক জায়ান্টদের সঙ্গে, সেই দুর্বলতা আমাদের কতখানি? জি, আপনাদের এই অনুষ্ঠানে আসলে আমি অনেকবার আগেও বলেছি যে যেহেতু বাংলাদেশের টেক জায়ান্টগুলো তাদের অফিস নেই এবং বাংলাদেশে আসলে তারা লিগালি রেজিস্টার করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে না, এই জন্য কিন্তু টেক জায়ান্টরা সরকারের পক্ষ থেকে, বিটিআরসি বা অন্যান্য সরকারি পক্ষ থেকে যখনই যোগাযোগ করা হয় খুব বেশি আসলে সাড়া পাওয়া যায় না। তো আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যেটা হয়েছে, তারা কিন্তু প্রথমে এই কোম্পানিগুলোকে তাদের নিজস্ব দেশে তারা রেজিস্ট্রেশন করেছে এবং তাদের সার্ভার টার্ভার সবই
কিন্তু ভারতেই রাখতে হয়, এবং বিভিন্ন কান্ট্রিতেই কিন্তু ইউরোপে এবং অন্যান্য কান্ট্রিতে তারা আসলে মাছ মোর লায়াবেল এই কন্টেন্টের জন্য, অ্যাটলিস্ট যাতে ফেক নিউজগুলো না দেওয়া হয় সেই জন্য তারা কিন্তু পদক্ষেপ কিছুটা নেয়। বাংলাদেশে যেহেতু তারা রেজিস্টার্ডই না, অর্থাৎ তাদের এক্ষেত্রে খুব একটা দায় নেই। তো সেই জন্য আসলে সবচেয়ে আগে যেটা করা উচিত যে তাদেরকে যাতে বাংলাদেশে তারা রেজিস্টার করে সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। তো যখনই আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা পার্টিকুলারলি যেগুলি টেক জায়ান্টের কথা বললেন, ফেসবুক বা গুগল, মেটা, জি, হ্যাঁ, তো তারা কিন্তু প্রথমে একটা জিনিস বলে যে বাংলাদেশের বর্তমান যেই আইনটা আছে, বর্তমানে যেই আইনটা আছে সেই আইনে যে কোনো ধরনের কোনো মিসলিডিং ইনফরমেশনের জন্য আপনি পুরো প্ল্যাটফর্মকেই আসলে দায়ী, লিগালি দায়ী করেন। মানে মানে এখানে যেহেতু এরশাদ ভাই আছেন আরো ভালো বলতে পারবেন যে লিগালি তাকে রেসপন্সিবল করা হয়, এবং কথার কথা যারা এখানে আছে তাদেরকে জেলে ভরা বা তাদের সার্ভার গভর্নমেন্ট মানে জব্দ করা, এই টাইপের এক ধরনের আইন বাংলাদেশে অলরেডি আছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য কান্ট্রিতে যে এটা করে, সেই ক্ষেত্রে কন্টেন্টের যদি লিগাল রেসপন্সিবিলিটি যদি যে এই টাইপের যে সকল প্ল্যাটফর্ম আছে সেখানে কন্টেন্ট প্রোভাইডারের, হ্যাঁ, যদি আমি একটা ফেক নিউজ দেই তাহলে আসলে রেসপন্সিবিলিটি প্ল্যাটফর্মের না, রেসপন্সিবিলিটি লিগাল রেসপন্সিবিলিটি বা শাস্তি আমার হবে। এরকম যদি আমাদের এখানে লটাকে মানে চেঞ্জ করা হয় তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে তখন হয়তো একটা জবাব দিতে জায়গা তৈরি হবে। আমি একটা ছোট্ট একটা ছোট্ট বিরতি নেব। বিরতি থেকে ফিরে এসে আমি শুধুমাত্র সংক্ষেপে সামনে নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে কি ধরনের প্রস্তুতি আমাদের প্রয়োজন সেই আইডিয়াগুলো একটু নেওয়ার চেষ্টা করবো। আপনারা দুজনে আমাদের সঙ্গে আছেন। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে। ছোট্ট একটা বিরতি পর ফিরছি, আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন ৭১-এ চলছে ফেক নিউজ স্ক্যানার। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছেন আমার অতিথি এ পর্যায়ে অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার। আপনার কাছে একটু জানতে চাই, বিরতির আগে আমরা শুনছিলাম ফাহিম মাসুদ বলছিলেন বেশ কিছু আইনি দিক আছে, আপনার কাছ থেকে একটু বুঝে নিতে চাই। প্রথমত, যে প্রচলিত আইন রয়েছে সেই আইন দিয়ে আসলে কতটুকু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, এবং আপনার মনে হয় কিনা আমরা আসলে যে পরিমাণ ফ্যাক্ট চেক করি সে পরিমাণ কোনো অপরাধীকে আমরা শনাক্ত করতে পারি না, শাস্তি তো দূরের কথা। এটাও গুজব বেড়ে যাওয়ার একটা কারণ কিনা? না, তা তো বটেই যে আমাদের যে বিচার প্রক্রিয়া বা আমাদের আইনে যেমন দুর্বলতা আছে, এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে প্রয়োগকারী কর্তৃপক্ষের যে টেকনিক্যাল নো হাউ সম্পর্কে যে ঘাটতি সেটা আছে। আবার জায়ান্ট কোম্পানিগুলোর সাথে আমাদের যেটা আমাদের মাসুদ ভাই বললেন, তাদের সাথে যে আমাদের বোঝাপড়া, তারা রেজিস্টার্ড হতে চায়। আমাদের দেশের নাগরিকরাই তো আমাদের আইন কানুন বা কোর্ট কাছারি সম্পর্কে বেশ ভয়ে থাকে। তো তাদের ভয়টা এক্সটার্নাল ফোর্সেস হিসেবে কিন্তু বাইরের মানুষ হিসেবে, বাইরের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো, তাদের কিন্তু এই ভয়টা আরো বেশি কাজ করে। তারা তো ভিন্ন গ্রহ থেকে আসেননি, তারা জানেন বিষয়টা। এই জন্য তারা এইসব কমপ্লায়েন্সের মধ্যে নিজেদের মাথা ঢুকাতে চান। আরেকটা বিষয় হচ্ছে, গুজব যারা করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন তারা কিন্তু বাইরে থেকে করে। দেশের ভিতর থেকে যে হয় না সেটা বলছি না, কিন্তু বাইরে থেকে, ধরাছোঁয়ার বাইরে থেকে দেখবেন যে ভিউয়ের জন্য তো অনেকেই ভিডিও করেন, তাদের কথার মধ্যেও কিন্তু গুজব থাকে, সেখানেও কিন্তু চক্রান্তের একটা ছোঁয়া থাকে। কিন্তু তাদেরকে তো আমরা দায়বদ্ধ করতে পারছি না। এটা আমাদের শর্টেজ আছে, এটা টেকনোলজিক্যাল নো হাউ বলতে পারেন, এআই প্রযুক্তির যে কমপ্লায়েন্স সব ক্ষেত্রে সেটা আমাদের নাই, আইনের দুর্বলতা আছে। আবার গুজব আলাদা করে এই মুহূর্তে আমার হাতে আমি 5টা ইউটিউব চ্যানেলের কথা বলতে পারবো, হয়তো সংখ্যাটা আরো বাড়াতে পারবো যদি আরো কিছুক্ষণ আমরা গবেষণা করি। এই 5টি ইউটিউব চ্যানেল আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে দুজন আলাদা আলাদা গেস্টকে একসাথে জুড়ে দেন, তারপর সেটাকে নিয়ে একটা মিথ্যা ক্যাপশনে ছড়িয়ে দেয়, এবং আমরা দেখতে পেলাম যে সেই সমস্ত ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইবার সংখ্যা সেটা লক্ষাধিক, এবং তারা বেশ ভালো রেভিনিউ আয় করছে। আমরা কি কোনোভাবে রিপোর্ট করে এই প্ল্যাটফর্মগুলোকে কোনো ব্যবস্থা নিতে পারি কিনা? না, রিপোর্ট করার মধ্য দিয়ে তো সোশ্যাল নেটওয়ার্কগুলো একটা ব্যবস্থা নেয়। এটা তো তাদের এখতিয়ারাধীন, এটা আমাদের আয়ত্তের ভিতরে কিন্তু নেই। রিপোর্ট করার ব্যাপারটা হচ্ছে এটা পাবলিক কিভাবে রিয়াক্ট করে তার ভিত্তিতে ওইসব রেগুলেটরি প্রতিষ্ঠান বা কন্টেন্ট যারা নির্মাতা বা কন্টেন্ট যারা এই প্ল্যাটফর্মে ছাড়ে, তাদের পেছনে যে জায়ান্ট কোম্পানিগুলো, তারা কি ব্যবস্থা নেবে এটা তো আমাদের আয়ত্তের ভিতরে। কিন্তু গুজব ঠেকানোর জন্য আইনি প্রক্রিয়ায় আমাদের দেশে যতটুকু সাপোর্ট আছে সেটা পর্যাপ্ত না।
পর্যাপ্ত আর না এবং এবং এই জায়গা থেকে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আলাপটা এগিয়ে নেব। যেন 5 মাসুর ইলেকশন সামনে, আমরা যা যা বুঝতে পাচ্ছি এটাকে আমরা মহড়া হিসেবে নিলে বোঝা যাচ্ছে ইলেকশনের সময় কি পরিমাণ গুজব আমাদেরকে হয়তো ফেস করতে হতে পারে। কোনো পরামর্শ আপনার জায়গা থেকে, যেহেতু আপনি নাগরিক সমাজ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আয়োজনও করেন? জি, বোধহয় মিউট হয়ে গেছে, একটু কি আনমিউট করে নেবেন? দুঃখিত। হ্যাঁ। এখন শোনা যাচ্ছে মনে হয়। হ্যাঁ। আমার কাছে মনে হয় যে যেটা নির্বাচন কমিশনকে করতে হবে ইমিডিয়েটলি, সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো, যেটা বললাম যে টেকনোলজি প্ল্যাটফর্মগুলোর সাথে একটা যোগাযোগ স্থাপন করতে হবে। যদিও তারা বাংলাদেশে এখন রেজিস্টার্ড না, কিন্তু আমরা জেনেছি যে অন্যান্য কান্ট্রিতে যেখানে তার রেজিস্ট্রেশন নাই, সেই কান্ট্রিগুলোতে থেকেও কিন্তু যখন পার্টিকুলারলি নির্বাচন উপলক্ষে বা নির্বাচনের আগে যখন তাদের সাথে যোগাযোগ করা হয়, তারা কিন্তু পজিটিভলি রেসপন্স করে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় এখন থেকেই করতে হবে। আমরা আসলে নির্বাচন কমিশনকে সেরকম কোনো উদ্যোগ নিতে দেখিনি। তারা কিন্তু হয়তো সেটাকে বিটিআরসি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাস অন করে দিচ্ছে। বাট এই ক্ষেত্রে যদি নির্বাচন কমিশন নিজে এটার ব্যাপারে উদ্যোগ নেয় এই টেক প্ল্যাটফর্মগুলির সাথে, তাহলে কিন্তু তারা কিছুটা হলেও সাহায্য করার ব্যাপারে মানে কাজ করবে বলে আমার বিশ্বাস। আরেকটা হচ্ছে যে সরকারের ক্ষেত্রে সরকারের কিছু বাজেট রাখতে হবে এবং নির্বাচন কমিশনকেও বাজেট রাখতে হবে, যে ফ্যাক্ট চেকিং, যেটা ফ্যাক্ট চেকিংটা আপনারা হয়তো একটা মিডিয়া কোম্পানি হিসাবে ভলেন্টারি করছেন, বাংলাদেশে কিছু কিছু কোম্পানি এই কাজটা করছে, কিন্তু এটা কিন্তু একটা প্রফেশনাল জব। মানে দিনে কয়েকশো বা কয়েক হাজার ফেক নিউজ হবে এবং এই প্রতিটা ফেক নিউজকেই কিন্তু আসলে কাউন্টার করতে হবে। এবং এটা সরকারি পর্যায়ে আমাদের যে ইনফরমেশন মিনিস্ট্রি আছে, তথ্য মন্ত্রণালয়ের কাজ কিন্তু শুধুমাত্র সরকারি কিছু জিনিস তাদের প্রচার বিটিভি বা বেতারের মাধ্যমে প্রচার করা না। তথ্য মন্ত্রণালয়ের কাজ এখন প্রাইমারিলি হওয়া উচিত এই ফেক নিউজগুলো যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে জনগণকে সচেতন করা। কারণ তাদের একটা অবকাঠামো আছে, তাদের প্রচুর লোক আছে, তাদেরকে এটা করতে হবে। এবং নির্বাচন কমিশনকেও যে নির্বাচন রিলেটেড যে সকল ফেক নিউজ আছে এআই দিয়ে বা সোশ্যাল মিডিয়ার ভিত্তিক, সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনকেও আলাদা করে আমি মনে করি একটা শুধু ভলেন্টারি না, একটা পেশাদার মানসিকতা নিয়ে আসলে গুজবের বিরুদ্ধে এই জায়গাটা ধরে রাখতে হবে। আপনারা দুজনেই খুব চমৎকার করে বলছিলেন, আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ বেশ কিছু কার্যকরী পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার এবং ছিলেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ও ব্যাসিসের সাবেক সভাপতি ফাহিম মাসুর। এবং আপনারা এতক্ষণ ছিলেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে। এবং আপনারা যুক্ত হতে পারেন, যদি কোনো খবর আপনাকে সংশয় ফেলে সেটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন www.facebook/fakenewsescana এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।